জন্য শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। হঠাৎ আন্তরিক অভিনন্দনের কথা বলছি এই কারণের জন্য যে আমার আগের অনুষ্ঠান যারা শুনেছেন, আমি ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে বলতে গিয়ে প্রথম যে এপিসোড, তো সেই সময় পশ্চিমবঙ্গে একটা নির্বাচনের আবহাওয়া ছিল। আমি বলেছিলাম স্বস্তিতে ভয়হীনভাবে কোনো লাশ, মানে কোনো রাজি ছিলেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ছিলেন। সবাই মিলে আমরা চেষ্টা করে পশ্চিমবঙ্গকে, যার জন্য পশ্চিমবঙ্গের একটা সুনাম মানে খারাপ হতে চলেছিল, লোকে মানে পশ্চিমবঙ্গের বাইরে গেলে আমাদের সম্পর্কে খুব একটা ভালো কথা বলতো না। কারণ প্রতিটা নির্বাচনী প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে প্রচুর খুনোখুনি, মানে লোকের বাড়ি ভাঙচুর, বাড়ি ছাড়া, এইসব নানা রকম কিছু ঘটতো। বাংলায় কথ্য ভাষায় প্রচুর লাশ পড়তো। এইবার প্রথম পশ্চিমবঙ্গের জনগণ একত্র হয়ে এবং কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশন এবং সমগ্র যে আইন শৃঙ্খলা রক্ষার বন্দোবস্ত এবং ব্যবস্থা, তার সাথে সহযোগিতা করে পশ্চিমবঙ্গের সুনাম করেছেন। এবং পশ্চিমবঙ্গের মানুষের যে মনের ভালো লাগার চাহিদা বলুন, মানুষের সমর্থন যেখানে, সেই দল জয়লাভ করেছে। আমরা এটাই চাই যে গণতন্ত্রের সবথেকে বড় যে প্রক্রিয়া, সবথেকে ইম্পর্টেন্ট যে প্রক্রিয়া, সেটা হলো এই ভোটদান পর্ব। নির্বিঘ্নে মিটেছে। নতুন সরকার, তাকে সবাই, পশ্চিমবঙ্গের সব মানুষ এবং অন্য ভারতবর্ষের যারা যেখানে আছেন, দুহাত তুলে আশীর্বাদ করছেন, সমর্থন করছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, এই আশীর্বাদ এবং সমর্থনের মর্যাদা এই নতুন সরকার, আমাদের নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বাবুর নেতৃত্বে অবশ্যই মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে বলতে গিয়ে একজন ডাক্তার এত কথা বলছে, একদম আইবিএসের বাইরে। দেখুন, আমাদের মাথা এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে না, আপনার মাথায়ও আসছে। এই ডাক্তারবাবু পলিটিক্স নিয়ে আলোচনা করছে, তাই না? এই ভোট, এই শুভেন্দু অধিকারী বাবু জিতেছেন, এই নতুন মানুষের সমর্থন পেয়েছেন, এই কথাগুলো রাজনীতি বলে মনে হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দেবো আপনাকে। মানে কারোর সাথে একটি অল্প বয়সী ছেলে, 25-26 বছর, সে গতকাল আমাকে তার অসুখ বিসুখ নিয়ে প্রশ্ন, মানে তার বাড়ির লোকও আমার রুগী, করে বলল যে ডাক্তারবাবু, আমার বাড়ির লোককে বলবেন না, কিন্তু আপনাকে একটা কথা না বলে পারছি না। আমি ভাবলাম যে কোনো একটা অসুখ হয়েছে, অসুখের কথা বলবে। না, কোনো অসুখের কথা বললো না। সে বাড়ির লোকের কাছে গোপন করতে চায় যে সে এই যে ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, সেখানে সে নিজে গিয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তো অনেক লোক গেছে, পশ্চিমবঙ্গের মানুষ মানে যত আশা করা গিয়েছিল তার থেকে অনেক বেশি গেছে, আমিও গেছিলাম, তো এটা বাড়ির লোককে কেন বলবে না? বললো না, আমার মা বকবে। আমি বললাম, তোমার মা কেন বকবে? বলে না, মা বলে তুমি কোনো পলিটিক্সের মধ্যে থাকবে না, পলিটিক্সে মানুষের ক্ষতি হয়।
আমি শুনে অবাক হয়ে গেলাম। আমি তখন বললাম, এই যে তুমি প্রায় 3-4 সপ্তাহ আগে ওর মাতৃদেবীরই অসুখ নিয়ে প্রথম কিন্তু ওই ফোন করেছিল আমাকে, মাকে দেখাতে আসবে, ডাক্তারবাবু এক্ষুনি দেখাতে চাই, এরকম কষ্ট। ওনার অসুখ নিয়ে আমি আলোচনা করতে চাই না, রুগীর ব্যাপার। আমি বললাম, আচ্ছা তোমার মায়ের অসুখ হয়েছে, তুমি মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, মায়ের অসুখ হয়েছে হাসপাতালে নিয়ে যাবে, মায়ের অসুখ হয়েছে ডাক্তারবাবু বা হাসপাতাল থেকে ওষুধ লিখেছে, ওষুধের দোকান থেকে ওষুধ কিনে আনবে, ঠিক সেই সময় তোমার পাশের লোক, সামনের লোক, পেছনের লোক যদি বলে, এই তুই পলিটিক্স করছিস কেন? তখন সে হেসে বললো, এই কি, আমার মায়ের অসুখ হয়েছে, ডাক্তার দেখাবো, মাকে সুস্থ করে তুলবো, এটা পলিটিক্স নাকি? মানে জোরে আমাকে বলছে। আমি বললাম, একদম তাই। তাহলে আজকে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ, যখন আমরা মনে করব তোমার মধ্যে যদি সংস্কার থাকে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই চিন্তা যদি তোমার মাথায় থাকে, তোমার মা এবং তোমার জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, জন্মভূমি তোমার মা, তো মা তো অসুস্থ হয়েছেন, তো মার সেবা করবে না, চিকিৎসা করবে না? তো সেটাকে রাজনীতি বলছো? বললো, না ডাক্তারবাবু, আমি বুঝতে পেরে গেছি, আমি আমার মাকে এক্ষুনি লাইন দিচ্ছি। আমি বললাম যে, মা তোমার এখন, ও রাত্রে ফোন করেছে, মা যদি ঘুমিয়ে থাকে কালকে মায়ের সাথে কথা বলবো, আজকে নয়। অর্থাৎ মাথায়, মানে আমাদের মাথা খারাপ করে দেওয়ার জন্য, আমাদের দেশের ক্ষতি করার জন্য একটা অংশ থেকে বলা হচ্ছে সব কিছুই রাজনীতি। মানে মাকে আপনি হাসপাতালে নিয়ে যাবেন, ওটাও রাজনীতি, মাকে চিকিৎসা করাবেন, ডাক্তার ডাকছেন, সেটাও রাজনীতি। অর্থাৎ মাকে সুস্থ করার প্রক্রিয়াটা একটা রাজনীতি বলে মনে করছে। এটা একদম ভুল, ব্রেন ওয়াশ করা হয়েছে। যদি মাকে ভালো রাখবার জন্য আপনার ছেলে হিসেবে যা করণীয় সেটা করেন আপনি, এবং সেটাকে কেউ রাজনীতি বলে, তাহলে সে কিন্তু আপনার মিত্র নয়, হয় সে শত্রু, না সে অসম্ভব বোকা। এবং বাংলায় কথা আছে যে, বোকা বন্ধুর থেকে চালাক শত্রু শ্রেয়। অর্থাৎ হয় সেই বন্ধু যদি মনে করেন, তাকে বোঝাবেন যে আমার মা অসুস্থ, এর মধ্যে রাজনীতির কোনো ব্যাপার নেই, আমি এবং আমার যে ভাই বোনেরা আছেন, মায়ের ছেলে মেয়েরা আছেন, সবাই মিলে মাকে সুস্থ করে তুলব। ঠিক তেমনি আমাদের দেশ যদি আক্রান্ত হয়, দেশ যদি বিপদে পড়ে, সেই দেশ মাতৃকা ঠিক আমার বাড়ির অসুস্থ মায়ের মতো, মায়ের ছেলে মেয়েরা যেমন মাকে সেবা করবে, সুস্থ করে তুলবে, তেমনি আমরাও দেশ মাতৃকাকে ঠিক ওইভাবে সুস্থ করে তুলব। এবং আমরা সুস্থ করে তোলার পথে সবাই মিলে পশ্চিমবঙ্গে অনেকটা ধাপ এগিয়ে গেছি। এটা রাজনীতির কথা নয়, এটা মায়ের সাথে তার ছেলে মেয়েদের বার্তালাপ, এইটা মাথায় রাখবেন। এবার আমি ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে যাব। দেখুন, গতকাল ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে গতদিন আমি অনুষ্ঠান যারা শুনেছেন তারা খেয়াল রাখবেন যে আমি শুরু করেছিলাম যে ইরিটেবল বাউল সিনড্রোম ব্যাপারটা কি, এইটা বলতে, এবং সেটা সূত্রপাত কিভাবে হয়েছিল সেটাও আমি বর্ণনা করেছিলাম। সূত্রপাত হয়েছিল প্রায় 5টা এপিসোড ধরে প্রচুর মানুষের মনের জিজ্ঞাসা যে, ডাক্তারবাবু গ্যাসের ওষুধ খেলে, বেশি দিন খেলে কি শরীর খারাপ হয়, কোনো রকম ক্ষতি করতে পারে? গ্যাসের ওষুধ বলতে গ্যাসের ক্যাপসুল, মানে এখনকার দিনে প্রোটন পাম্প ইনহিবিটার্স এবং তার সহোদর যারা, তো সেই সব নিলে কি শরীর খারাপ হয়, অনেক দিন ধরে খেলে দেহের ক্ষতি করতে পারে, এই নিয়ে আলোচনা করেছিলাম। আলোচনা শেষ ইউটিউবে আছে, যদি আপনারা ইন্টারেস্টেড হন দেখতে পারেন। তো সেই প্রসঙ্গ থেকে এত মানুষ ফোন করেছেন যে, ডাক্তারবাবু এতদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছি, ক্যাপসুল খাচ্ছি, কই আমার তো গ্যাস কমছে না, আমার লুজ মোশনস হচ্ছে, ঠিকমতো ঘুম হচ্ছে না, অন্য ডাক্তারবাবুদের দেখিয়েছি, আত্মীয় স্বজনরা বলেছেন তুমি এইটা খেও না, মানে মিল্ক প্রোডাক্টস খেও না, হুইট প্রোডাক্টস খেও না, তেল ঝাল মশলা খেও না, সব কিছু ছেড়ে দিয়েছি ডাক্তারবাবু, কিন্তু আমি এখনও পর্যন্ত ওই একই অসুবিধে, সেই মাথার যন্ত্রণা, খাবার হজম হচ্ছে না, পেট ফুলে আছে, পেটে ব্যথা, মোশনস ঠিকমতো, মানে পায়খানা ঠিকমতো হচ্ছে না, অথবা কয়েকদিন পর পর
লুজ মোশনস হচ্ছে, এইসব বলছে। অথচ কিছুতেই মানে ওইটাকে গ্যাসের অসুখ বলে মনে করছে এবং এই চিন্তা করছে যে তার গ্যাসের ওষুধটা ফেল করছে। তো সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আসল কোন অসুখ থেকে তার মনে এরকম হচ্ছে যে আমি গ্যাসের ওষুধ খাচ্ছি কিন্তু আমার গ্যাস কমছে না, ওইখানে প্রসঙ্গ আসে এই রোগের, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, আইবিএসের। এবং এই কারণের জন্য আমি গতদিন আইবিএস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমি একটা ফোন নিয়ে উত্তর দেবো। নমস্কার, আমি ডক্টর কনিষ্ক সরকার, লাইনে আছি। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? সন্ধ্যা পাল। কোত্থেকে? নিউ আলিপুর। বলুন বলুন বলুন। হুম হুম। তো কি করেছেন? ডাক্তারবাবুকে দেখিয়েছেন? কোনো ঘাড়ের এক্সরে করেছেন বা অন্য কোনো চিকিৎসা? ওকে ওকে, ঠিক ঠিক ঠিক। যদি এইরকমের অসুবিধে ফেস করেন তাহলে যেটা করছেন তার সাথে আপনার ব্যথা কমে গেলে ঘাড়ের এক্সারসাইজ এবং আপনার ঘাড়ের এক্সরে আপনার নিজের যে ডাক্তারবাবু যাকে দেখান তার সাথে একটু পরামর্শ করে নিয়ে দেখতে হবে যে এটা কমন কারণ যেগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে লোকাল ট্রমা, মানে শোয়ার সময় যদি ঘাড়ের মাসলে কোনো রকম অসুবিধা হয়ে থাকে। অনেক সময় আমরা ঘুমের ঘোরে আমরা টের পাই না, ঘাড়টা কাত হয়ে থাকে, ঘুমের সময় তো এগুলো সব লুজ হয়ে থাকে, তো সেই কারণে হতে পারে। আর সার্ভিক্যাল স্পন্ডলোসিস থেকে যদি হয় তাহলে তার সাথে একটু মাথা ঘোরা ভাব থাকবে অনেক সময়। হ্যাঁ, তাহলে আপনার ওই শোয়ার কারণে হওয়া এবং ডাক্তারবাবুর সাথে পরামর্শ করার আগে আপনার যে বালিশগুলোতে শোন সেগুলো দুপুর রোদ্রে গরম করে সেই বালিশে 2 দিন 3 দিন শুয়ে দেখুন, হয়তো কোনো ওষুধ ছাড়া কমে যেতে পারে। তাতে যদি না কমে তখন আপনার বাড়ির ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে ঘাড়ের এক্সরে করা এবং তারপরের যে স্টেপগুলো সেগুলো নিতে হবে। আর ব্যথার ওষুধ না খাওয়া ভালো, কিন্তু আপনি বাম লাগাচ্ছেন ঠিক আছে, লোকালি হট অ্যান্ড কোল্ড যদি কম্প্রেশন করেন দ্যাট ইজ অলরাইট, ফাইন। আর যেটা আমি বালিশ থেরাপি বললাম যে বালিশ গরম করে সেটাতে শোয়া, সেটাও করে দেখতে পারেন। এগুলো হার্মলেস প্রসিডিওর, আপনার কোনো ক্ষতি করবে না। ইনিশিয়ালি যদি এতে ভালো হয়ে যায় আপনার ডাক্তারবাবুর কাছে যেতেও হবে না। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, ওনার এই কথা শুনে মনে পড়লো যে আমাদের মেডিকেল কলেজে তখন আমি 1981-83 সাল এই সময়কার পাস আউট ব্যাচ, তো আমাদের মেডিসিনে তখন মহারথীরা ছিলেন, তাদের নাম সবাই জানে, আমি সেই নাম এখন করতে চাই না। তো কথায় কথায় একটা কথা বলতেন যে তোমরা বড় বিরাট পণ্ডিত ডাক্তার হতে পারো, কিন্তু তুমি যদি মানুষের ব্যথা কমাতে না পারো, জ্বর সারাতে না পারো, ডায়রিয়া কমাতে না পারো, তাহলে তুমি ডাক্তার হলে না, যে তুমি যে স্পেশালিটি হও না কেন। এটা তখনকার দিনে কনসেপ্ট ছিল। এখন তো স্পেশালিটি সুপার স্পেশালিটি প্র্যাকটিস ওরিয়েন্টেড হয়ে গেছে। তো তো মানুষ প্রথমে চিন্তা করে আমার যেটা হচ্ছে এটার জন্য কি নিউরোলজিস্টকে দেখাবো, না এন্ডোক্রিনোলজিস্টকে দেখাবো, নাকি ইএনটি ডাক্তারকে দেখাবো, এইভাবে চিন্তা করে। তো আমাদের একটু অন্যরকমভাবে শেখানো হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি যে প্রসঙ্গে ছিলাম, তো ইরিটেবল বাওয়েল সিনড্রোম সম্বন্ধে গতদিন আমি যা বলেছিলাম, তো সেটা থেকে শেষ যে জায়গায় ছিলাম আমি 3টে মূল ব্যাপারে জোর দিয়েছিলাম। সেটা হচ্ছে ম্যালেরিয়া যেরকম একটা খুব সোজাসুজি রোগ, যে মশা কামড়ারও ম্যালেরিয়াল প্যারাসাইট দেহে ঢুকলো, তারপর তার একটা ম্যালেরিয়াল প্যারাসাইটের দেহের মধ্যে একটা মানে বড় হওয়ার, তারপরে তার একটা লাইফ সাইকেলের ব্যাপার আছে। তো সেই সব হয়ে তারা ম্যাচিওর হলো এবং তারা বংশ বিস্তার করলো এবং আপনাকে আক্রান্ত করলো। ম্যালেরিয়া জ্বরে আপনি কাঁপলেন, ডাক্তারবাবু দেখলেন, বা ডাক্তারবাবু না দেখা, যেখানে ডাক্তার নেই সেখানে অন্য কেউ করলেন, করে
ম্যালেরিয়া রক্ত পরীক্ষা করে ধরা পড়লো এবং আপনি ম্যালেরিয়ার চিকিৎসা ক্লোরোকুইন এই খেলেন, তারপরে ম্যালেরিয়া ভালো হয়ে গেল, খুব সোজা ব্যাপার না। কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম একদম অন্যরকম, নট লাইক ম্যালেরিয়া। কারণ এটা সোজাসুজি কোনো এরম ব্যাপার নয় যে আপনাকে কোনো একটা ইনফেকশন হচ্ছে অথবা কোনো একটা জেনেটিক প্রবলেম, কোনো একটা হরমোনাল প্রবলেম, বা যদি আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে ভাবতে চান তাহলে এরকম ভাবতে পারেন যে কোনো একটা এনভায়রনমেন্টাল টক্সিন থেকে এরকম ঘটনা ঘটছে। একদম নয়। ইরিটেবল বাউল সিনড্রোম হচ্ছে ওই সিনড্রোম বলেছি কয়েকটা লক্ষণের সমাহার। কি কি লক্ষণ সেটাও আগের দিন বলেছিলাম। আমি কেন বারবার করে এই জিনিসটা নক করছি তার কারণ হচ্ছে প্রচুর মানুষ নানা রকম রোগ সম্পর্কে জানেন। এখনকার দিনে যেহেতু গুগলে তারপর না অনেক ওয়েবসাইটে এগুলো সব পরিষ্কার, তেমনি আইবিএস সম্পর্কে না লোকের ভাষা জ্ঞান, ওই জন্য আমি ক্লিয়ার করছি। আর যারা সবে এমবিবিএস পাস করেছো, ইন্টার্নশিপ হাউসটারশিপ করছো বা এইসব রুগী দেখতে হতে পারে, তাদের জন্য এইখানে দু একটা খুব ইম্পর্টেন্ট অ্যাডভাইস থাকবে। প্রথম কথা হচ্ছে যে ইরিটেবল বাউল সিনড্রোমের পেশেন্ট কখনো মানে ডাক্তারের কাছে মানে এসে তার আইবিএস হয়েছে এই কথা তো বলবে না। তা সে প্রেজেন্টিং সিমটমটা কি? আমি বললাম যে সিমটমের সমাহার, তার মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পেটে অস্বস্তি বা পেটে ব্যথা। এক্ষেত্রে বিভিন্ন জিওগ্রাফিক্যাল রিজিয়নের পেশেন্ট না এই পেটে ব্যথাটাকে অন্য মানে মুখের ভাষায় পেটে ব্যথা নাও বলতে পারে। বিহারের মানে ভেতরের থেকে এসছে এরম রুগী বলবে यहाँ पे पैचिस है। আমি তো আগে বুঝতাম না যে পেচিস কি জিনিস। তো ভাষাটা তারই। যে একদম পশ্চিমবঙ্গের বর্ডারে থাকে সে বলবে মিঠা মিঠা দর্দ লাগতা है। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের লোক যে ডাক্তারবাবু পেটের মধ্যে কেরম শুনশুন করে, কেমন কিন করে। দক্ষিণবঙ্গের মানে ধরুন দক্ষিণ 24 পরগনা, ডাক্তারবাবু এই কিনকিনানি আর সহ্য করতে পারছি না, মানে ডেসক্রাইব করছে বিভিন্ন ভাষায়। মূল ব্যাপারটা হচ্ছে পেটে অস্বস্তি, পেটে দমসম, পেটে ব্যথা। এই অস্বস্তি, দমসম, পেটে ব্যথা এটাকে বিভিন্ন বিভিন্ন ভাষায়। যেহেতু যখন আপনি একটু অনেকটা প্র্যাকটিস করবেন বা হাসপাতালে অনেক রুগী দেখবেন, বিভিন্ন জায়গা থেকে রুগীরা আছে, মুখ হাঁ করলেই বুঝতে পারবেন ও কী বলতে চাইছে। এইটা এক নম্বর। দ্বিতীয় নম্বর যেটা, সেটা বলবে যে আমার পেট পরিষ্কার হচ্ছে না, মানে পায়খানা যে আমাদের ভাষায় যখন পড়ি আমরা সেখানে লেখা আছে অল্টার্ড বাওয়েল হ্যাবিট, মানে হয় কনস্টিপেশন হবে অথবা বারবার লুজ মোশনস হবে, পেট স্বস্তি দিচ্ছে না। এইটা আমার কথা আর কি। এটা 2 নম্বর। আর এর সাথে অবশ্য লেখা আছে বইতে, কিন্তু ওইরকমভাবে স্ট্রেস দেওয়া নেই। আমি এটা ফোন নিয়ে উত্তর দেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। ব্যারাকপুর থেকে অনিকেত বিশ্বাস। হুম, শুরু করুন, বলুন। ছোটবেলা থেকেই মাথা যন্ত্রণায় ভুগছি আর কি। তো মাথা যন্ত্রণা যেমন বেশিক্ষণ রোদের মধ্যে থাকলে বা একভাবে একটা কাজ করলে বা বেশিক্ষণ না খেয়ে থাকলে মানে মাথাটা চারিদিক থেকে একটা যন্ত্রণা একটা ভাব হয়, মাথা ভারী ভারী লাগে। তো এতদিন কোনো ডক্টর দেখানো হয়নি বা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি এই বিষয়ে। তো কিছু সময় আগে মানে কিছু দিন আগে আমি ডাক্তার দেখিয়েছিলাম। মানে আমি কম্পিউটারে যেহেতু কাজ করি তো ভাবলাম যে একবার চোখের ডাক্তারটা দেখা যায়। তো সেখানে ডাক্তার দেখিয়েছি। তো সেখানে বললো চোখের কোনো পাওয়ারের কোনো সমস্যা নেই, শুধু একটা ব্লু কার্ডের চশমা বললেই হবে। তো আমি সেটা চশমাটা নিয়েছি। প্লাস উনি বললেন যে আপনার তোমার ঘাড়ে কিংবা মাথায় যন্ত্রণা করে। আমি বললাম হ্যাঁ এই যন্ত্রণাটা করে, বলে তার জন্য একটা মেডিসিন দিল একটা। তো মেডিসিন খাওয়ার না লাগাবার? না, মেডিসিনটা খাওয়ার মেডিসিন। আচ্ছা। তো চোখের একটা ড্রপ দিয়েছিল চোখের জন্য, আর
একটা মেডিসিন দিয়েছিল। আপনি নামটা জানেন ওষুধের? হ্যাঁ, ফ্লুনার 10। ও আচ্ছা, ঠিক ফ্লুনার আছে। 10 বলে একটা মাত্রা হ্যাঁ হ্যাঁ, আছে, ঠিক মানে আছে, ফ্লুয়েক্সিটিন। বললো যে এই ওষুধটা 1 মাস খেলে আস্তে আস্তে কমে যাবে আর কি, ওই বিষয়টা থাকবে না। তো ওষুধটা খাওয়ার পরে ঠিক ছিলাম, মানে ঠিক ছিলাম বলতে গেলে মানে এখন অতটাও নেই, কিন্তু মাঝে মধ্যে সেই মাইগ্রেন টাইপের ব্যথাটা এখনো হয় মাঝে মধ্যে। হুম, দেখুন, যা কিছু বললেন, একটু আপনার বয়সটা আগে জেনে নিয়ে তারপর উত্তর দেবো। বয়স আমার 24। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, যা বললেন এর বাইরে একটা জিনিস বলতে চাইছেন কিনা আমি জানি না। কোনো ব্যাপারে আহ, কিছু একটা করতে চাইছেন, মানে হতে পারে সেটা আপনার পেশাগত ব্যাপার, পড়াশোনাগত ব্যাপার বা সম্পর্কগত ব্যাপার, সেটা ঠিকমতো হচ্ছে না। এটা কিন্তু কোনো জ্যোতিষের অনুষ্ঠান নয়। মানে আমার এইসব কথা শুনে হঠাৎ লোকে মনে করতে পারে এটা কিন্তু জ্যোতিষের অনুষ্ঠান। না না, এটা পুরো ডাক্তারিরই অনুষ্ঠান। এরকম হচ্ছে নাকি আপনার কিছু, মানে কিছু একটা কিছু বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা করার এই অভ্যাসটা রয়েছে। আর বিষয় নিয়ে এটা একটু মানে এই বিষয়গুলো রয়েছে আমার মধ্যে, তার জন্য মাথাটা আরো, মানে সেই সময় আরো যদি কোনো বিষয় নিয়ে বেশি ভাবি তাহলে মাথাটা তখন আরো বেশি পেন। দেখুন, যেটুকুনি আমার মনে হয়েছে, প্রথম যখন কথাটা শুরু করলেন তখন আমি চোখের ব্যাপার মাথায় আসছিল, কিন্তু দিস ইজ বেসিক্যালি অ্যাংজাইটি নিউরোসিস অ্যান্ড দ্য মাস্ক ডিপ্রেশন আছে। মানে কোনো কোনো আপনি বুঝতে পারছেন কি না জানি না, হঠাৎ কোনো সময় না একদম মোরস, মানে কিছু ভাল লাগছে না, ডিপ্রেসড কন্ডিশন এই রকম হতে পারে। এবং এটাকে কেউ এভাবে চিন্তা করবেন না যে দিস ইজ এ সাইকিয়াট্রিক প্রবলেম, এরকম নয়। আসলে এই 24 বছর বয়সে উনি ভাবনা চিন্তা কাজকর্ম যা করছেন, তার সাথে ওনার ফিজিক্যাল ওয়ার্কের অভাব রয়েছে। ফিজিক্যাল মানে খেলাধুলা, যেমন শীতকালে ব্যাডমিন্টন খেলা। আমি জানি না আপনি আপনি কোত্থেকে যেন ফোন করছেন। আমি ফোন করছি ব্যারাকপুর। হ্যাঁ, ব্যারাকপুর। সে ব্যারাকপুরে সে বড় বড় খেলার মাঠগুলো এখনো আছে, হ্যাঁ হ্যাঁ। আপনি খেলতে যান? না, খেলতে যাওয়া হয়, এখন আর খেলতে যাওয়া হয় না। আচ্ছা, তো এখন তো দুপুর রৌদ্র, এখনকার কথা বলছি না, সন্ধেবেলা অ্যাটলিস্ট একটু হাঁটা চলা, কিছু খেলাধুলো, কারণ ব্যারাকপুরে ফুটবল খেলা খুব চালু ছিল। যদি একটু খেলাধুলা করেন এটাই সব থেকে ভালো ওষুধ। ফিজিক্যাল এক্সারসাইজ, যেখানে মাথার ঘাম পায়ে পড়ে, ডিপ্রেশনের এবং অ্যাংজাইটির 1 নম্বর ওষুধ হলো সেইটা। যার বাড়িতে যার ক্ষমতা আছে তিনি রাস্তায় যদি হাঁটতে না পারেন, ট্রেডমিল ইন অ্যান এসি এনভায়রনমেন্ট, সেটাও করা যেতে পারে। কিন্তু কিছু একটা ফিজিক্যাল এক্সারসাইজ যদি না করেন না, তাহলে আপনাকে ওষুধ খেতে হবে। যে ফ্লুয়েক্সিটিন 10 মিলিগ্রামের ওষুধ ডাক্তারবাবু দিয়েছেন, উনি ডায়াগনোসিস একদম কারেক্ট করেছেন। ওষুধ দিয়ে কমাবার কথা, উনি 1 মাসের বেশি দেননি, থ্যাঙ্কস টু হিম। কিন্তু এটাকে যদি আপনি, যেহেতু 24 বছর বয়স, এখন থেকে একটু মানে কি বলবো, ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে না থাকেন, পরে না এটা এটা অন্য অন্য প্রবলেম শুরু করবে। কাজে আপনি চিন্তা করুন কি করা যায়। তারপর আমার কি বিষয়টা, আরেকটা বিষয় হলো ঘুমের মধ্যেও নানা রকম চিন্তা চলে আসে, তার জন্য ঘুমটা ঠিক মতো হয় না সঠিক পরিমাণে। আর তার জন্য মাথাটা, সকালে মাথা হালকা হালকা ব্যথার ফিল করি, অনুভব করি আর কি এই বিষয়টা। আর একটা বিষয় হলো, আমার কি ওই ওষুধটা কি, মেডিসিনটা কি এখন এগিয়ে নিয়ে যাওয়া উচিত? দেখুন, ডাক্তারবাবু আপনাকে যেটা 1 মাসের জন্য দিয়েছে, ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে ডোজ এক্সিড করা বা দিন এক্সিড করা একদম যায় না। আর দ্বিতীয় যে প্রথম যে ব্যাপারটা বললেন, সেটা আমি আগে বলে দিয়েছি। মাথার ঘাম পায়ে পড়ে এরম কিছু এক্সারসাইজ করলে ঘুম, বাংলায় একটা কথা আছে যে বেশি ক্লান্ত হলে ঘুম আপসে আসবে। 24 বছর বয়সের একটি মানে তাজা যুবককে আমি অ্যাটলিস্ট কখনো ঘুমের ওষুধ নিতে বা দিতে মানে সাজেস্ট করবো না, আমি তো দেবোই না। কিন্তু অবশ্যই আপনি যদি ফুটবল খেলেন, শুনে হাসবেন না, কারণ আমি এরম হয় রুগীরা, মানে এরম 20-22 বছরের ছেলেরা হেসে ফেলে, বলে ডাক্তারবাবু জানেন আমায় কতটা পড়াশোনা করতে হয়, আমি এই পরীক্ষা দিচ্ছি, ওই পরীক্ষা দিচ্ছি। মানে এমনভাবে তিনি হাজির করলেন যে আমার বলার মুখ নেই যে কখন পড়বো, মানে কখন পড়াশোনা ছেড়ে এই ফুটবল খেলবো। তো এটা আপনাকে ঠিক করতে হবে। আপনি যদি ফুটবল খেলেন, মাথার ঘাম পায়ে ফেলেন, তাহলে যে পড়াশোনার জিনিস মাথায় নিতে আপনার 3 ঘন্টা সময় লাগতো, সেটা 1.5 ঘন্টা লাগবে, হাফ হয়ে যাবে, মাথার ক্যাপাসিটি বেড়ে যাবে। অর্থাৎ খুব জরুরি দরকার, বিশেষ করে আপনার বয়সে
এবার যদি কেউ জিজ্ঞেস করে ডাক্তারবাবু তাহলে কি আপনার প্রেসক্রিপশন আপনি ঘুমের ওষুধ দেন না? অবশ্যই দিই। কাদের দিই? 60 বছর বয়স হয়ে গেছে, 65 বছর বয়স হয়ে গেছে, তখন তার একটু ঘুমের ওষুধ দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। ডাক্তারবাবুদের হয়তো আলাদা ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু এখনকার দিনে খুব সেফ ঘুমের ওষুধ আছে বলে আমি তো যখন আলোচনা করি অনেকটা মানে অ্যারেনা, মানে অনেক কিছু একই জিনিস থেকে স্টেম করে সেগুলো বলি। 24 বছরের যে ছেলেটি আছে সে একজনের নাম শোনেনি, আপনারা শুনেছেন কিনা জানি না, মানে ঘুমের ওষুধের প্রসঙ্গে বললাম। আগেকার দিনে যে ঘুমের ওষুধগুলো ছিল সেগুলো সাংঘাতিক ছিল, মানে সেটা বেশি খেলে কিন্তু লোকে মারা যেতে পারত। সব থেকে নামী ভদ্রমহিলা একজন এই ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করেছিলেন। সারা পৃথিবী তার নাম জানে, মেরিলিন মনরো। আমি নাম বলছি, ও জানে না। তুমি জানো না তো? তুমি না শোনেনি, 24 এখনকার দিনে ছেলে শুনবে না, কিন্তু তুমি গুগল করলে পাবে। তো তখনকার দিনে যে ধরনের ঘুমের ওষুধ ছিল, এখনকার দিনে ঘুমের ওষুধগুলো অনেক সেফ। তা সত্ত্বেও সেগুলো শিডিউল এইচ, মানে এটা একটা মানে ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার মানে একটা ব্যাপার, এমন ড্রাগ যেটা ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না। তো সেই জন্য বলছি তোমার ক্ষেত্রে ঘুমের ওষুধের প্রয়োজন নেই। খেলাধুলা বাড়াও, পরিশ্রম বাড়াও, যাতে মাথার ঘাম পায়ে পড়ে। তাতে দুটো লাভ হবে, তুমি যে গোলটা অ্যাচিভ করতে চাইছো তাতে সুবিধা হবে, আর রাত্রে ঘুম ঠিক হবে, এবং তোমার যে এই মাথার যন্ত্রণা সেটাও আশা করি কমে যাবে। এরপরেও যদি তোমার মনে হয় কমছে না, তুমি তোমার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করো, বা আমার হেল্পলাইন আছে, তুমি যদি ফোন করো আমি উত্তর দেবো। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু আগে একজন ভদ্রমহিলার নাম নিলাম, মেরিলিন মনরোর কথা। পুরনো যারা আছেন, মানে অ্যাটলিস্ট যাদের বয়স 50 বছর প্লাস, তারা রিকল করতে পারবেন তখনকার দিনের যে ঘুমের ওষুধ, সেগুলো যে ইনগ্রেডিয়েন্ট ছিল সত্যি সত্যি সেগুলোতে অসুবিধে, এবং সেগুলো বেশি নিলে মানুষ মারা যেতে পারত। এখনকার দিনে এগুলো খুব সেফ হয়ে গেছে, এবং যত দিন যাবে ঘুমের ওষুধের যে ক্ষতিকর দিকগুলো সেগুলো আস্তে আস্তে কমে আসছে। সেটা একটা খুব মানে ভালো বিষয়। একটা, আমি যেহেতু আইবিএস নিয়ে আলোচনা করছি, একটা কন্ট্রোভার্সি কিন্তু সারা পৃথিবীতে ডাক্তারদের মধ্যে এবং ডাক্তারির সাথে জড়িত বাকি সবার মধ্যে এখন খুব চালু আছে। সেই কন্ট্রোভার্সিটা নিয়ে আমি একদিন আলোচনা করবো, খালি ব্যাপারটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, গত প্রায় ধরুন 5,000 10,000 বছর ধরে না পৃথিবীতে চিকিৎসার জন্য আফিম থেকে পাওয়া ওষুধ, আমাদের কথায় ওপিয়াম অ্যালকালয়েডস, তো সেই ওপিয়াম অ্যালকালয়েডস ব্যবহার হয়েছে বিভিন্ন বিভিন্ন রকমভাবে। তো এখনও এই 2026 সালে ওপিয়াম অ্যালকালয়েডস ব্যবহৃত হয় অনেক নামে, আমি নামগুলো বলছি না। তো সেগুলো আমাদের সরকার সেই ওপিয়াম অ্যালকালয়েডসে, যেহেতু নেশা করার একটা ব্যাপার আছে, প্রচুর মানুষ এই ওপিয়াম অ্যালকালয়েডের ইঞ্জেকশন ট্যাবলেট নিয়ে প্রচুর নেশা করেছে, ওই জন্য ওইগুলোকে খুব রেস্ট্রিকশন করে দিয়েছেন, যেটা কিনা স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন আমি মনে করি। তো সেই ওপিয়াম অ্যালকালয়েডস ব্যবহার করা উচিত কি উচিত না, সেই নিয়ে একটা বড় কন্ট্রোভার্সি, আমি পরে একদিন আলোচনা করব। আমি আইবিএস এর আলোচনায় আসবো। একটা ফোন নিয়ে। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্বপন বলছি, কলকাতা থেকে। হ্যাঁ বলুন স্বপন বাবু। হ্যাঁ বলছি, আমি দীর্ঘদিনে একজন গ্যাস্ট্রাইটিসের রোগী। আমার আপনি যে যে সিমটম গুলো বলেন ওইগুলো আমার হয়, মানে পেটে চাপা চাপা ব্যথা, এবং আমার বয়সটা এখন 68 প্লাস। 68 না 60? হ্যাঁ 68, 68। ও 68, ঠিক আছে ঠিক আছে, বলুন। আমার এমনি সুগার লেভেল নরমাল, আমার প্রেশার নরমাল। হ্যালো, আমি শুনছি, মন দিয়ে শুনছি। হ্যাঁ আমার এইগুলো নরমাল আছে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে আমি মানে খাবার সবকিছু খেতে পারি না, বাড়ির বাইরে যেতে পারি না, মানে বাড়ির বাইরে গেলেই আমার মানে আতঙ্ক হয় যে আমি কি খাবো, কোথায় খাবো, কি খাবো। জল ফুটিয়ে খাই, আজ 15 বছর জল ফুটিয়ে খাচ্ছি, তারপরেও মাঝে মধ্যেই আমার এই ওটা হচ্ছে।
মানে হঠাৎ হঠাৎ ডায়রিয়া টাইপ হয়ে যায়, আবার নর্মাল চলে কিছুদিন, 15 দিন 20 দিন নর্মাল চললো। আর একটা জিনিস হয় যেটা একটু 2-1 দিনের ফ্রিজের বেশি রাখা খাবার খেলে আমার সমস্যাটা আরো বাড়ে। আর খাওয়ার পরে উপরের দিকে মনে হয় একটু গলার দিকে উঠে আছে কিছুটা। এইটা একটা বিকালের দিকে, মানে দুপুরে খাওয়ার পর বিকালের দিকে সমস্যাগুলো আমার বেশি হয়। এইটা আমি আপনার কথা শুনি, রোজই প্রায় শুনি, এবং আপনার মানে কথা ধরে বলছি যে আমি অনেকদিন ভালো ভালো অনেক গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখিয়েছি এবং তারা যেমন যেমন ওষুধ দিয়েছে খেয়েছি। এখন রিসেন্ট একজন ওষুধ দিয়েছিল, কোলোস্পা বলে একটা ওষুধ দিয়েছিল, এরকম মানে বারবার পায়খানা পেলে কোথাও উঠে, কোলোস্পা বলে একটা ওষুধ। তো সেইটা খেয়ে দেখি আমার ওই টেন্ডেন্সিটা কমে যায়, বা আমি বরং কোথাও যাব, মানে আমার একটা টাইমিং সেট করা আছে বা দেখছে আমার, তার আগের দিন থেকে আমার ওইটা শুরু হয়ে যায়। যার ফলে মানে আমি একটা অস্বস্তিতে আছি। রাত্রে ঘুম মোটামুটি আমার নর্মাল হয়। আর এই বয়সে যেটা হয়, ওই একটু হয়তো বাথরুম যেতে হয়, রাত্রের দিকে একটু বাথরুম পায়। এছাড়া এমনি আমি হাঁটা চলা করি, অনেক ঘোরাঘুরি করি, মানে বসে থাকি না বাড়িতে, বাজার করা, সাইকেল বাহ চালানো, বাহ, মানে বেরোনো, সকাল থেকে অনেক এইসব করি, সিঁড়ি ওঠা নামা করা সবই করি। কিন্তু এখন একটু পায়ের মাসল গুলো যেন দুর্বল লাগছে, পায়ের মাসল গুলো একটু দুর্বল লাগে, আর সবকিছু খেতে পারি না, এটা একটা বিরাট সমস্যা। ঠিক আছে। আমি ব্যাপারে আপনার সঙ্গে আমি কিভাবে কি আপনার চেম্বারে যেতে হবে, যোগাযোগ করতে হবে, সেই জন্য আমি আপনার অ্যাডভাইস চাই। যারা এই কোলোস্পা ওষুধটা মানে আমি কিছুদিন খেয়ে বন্ধ করে দিয়েছি, এখন যখন দেখি যে আমার খুব এরকম খুব অসুবিধা হয়, তখন মাঝে মধ্যে ওটা আবার খেতে হয়। যদি তাতেও কাজ না হয়, তখন লোপামাইড খেয়ে আমাকে বন্ধ করতে হয়। এটা তো আপনাকে ডাক্তারবাবু দিয়ে, মানে এইগুলো খেয়ে খেয়ে উপরতে, আর প্যান্টোপ্রাজোল আর র্যাবিপ্রাজোল আজকে আমি 6-7 বছর 8 বছর ধরে খেয়ে যাচ্ছি। তো আপনি যে ডাক্তারবাবুকে দেখিয়েছেন তিনি তো নিশ্চয়ই লোপামাইড দেননি। না, তিনি লোপামাইড দেন মাঝে, যখন বেশি হয়েছিল দিয়েছিলেন, বা ইমোডিয়াম দিয়েছিলেন। হ্যালো, হ্যাঁ আমি শুনছি। হ্যাঁ বলছি, আমি এই নিয়ে 2-1 বার নার্সিং হোমও ভর্তি হয়েছি। মানে বুঝতে পেরেছি। হঠাৎ হঠাৎ এরকম আমার হয়ে গেছে, তখন আমাকে ফ্লুইড দিতে হয়েছে, মানে এরকম হয়েছে আমার। তা আমি এখন আপনার কাছে একদম যেতে চাই, এবং আমার ওভারঅল একটা যে ক্রনিক ডিজিজটাতে আমাকে একটু সুস্থ থাকতে চাই। আর এই যে বাড়ির বাইরে মানে মানে লোকাল ছাড়া আর কি কোনো বেড়াতে যাওয়াটা বন্ধ হয়ে গেছে, এই নিয়ে বাড়িতে খুব অশান্তি হয়। আর কিন্তু তারা আমার ব্যাপারটা তো বুঝতে পারে না, তারা ভাবে যে আমি বোধহয় সাইকোলজিক্যাল ব্যাপার আমার এটা হচ্ছে। তো সেই কারণে আমি এই ব্যাপারটা নিয়ে আপনাকে জানালাম, এবং আপনি যদি কিছু অ্যাডভাইস করেন আমাকে করতে পারেন। এমনি রেগুলার আমার নর্মাল পটি হয়, তবে 1-8 দিন হয়তো কম হয়, কিন্তু হয় মোটামুটি, মানে কোনো আটকে যায় 2 দিন 3 দিন হলো না এরকম হয় না, কিন্তু মাঝে মধ্যে ওই জিনিসটা হয়। আর ডিম খেতে পারি না, মাংস খেতে পারি না, মাছটা এই ছোট মাছ, নর্মাল মাছ ওইটা খেতে পারি, হ্যাঁ এইগুলো খেতে পারি। আর এই হচ্ছে ব্যাপার আমার এই অবস্থা। আর ওয়েটটাও খুব কমে গেছে, এখন আমার প্রায় ওই 43-44 কেজি ওজন। মানে আমার হাইট 5'5" হাইট, কিন্তু ওজন হচ্ছে 44 কেজি। কিন্তু আমি চলাফেরাতে কোনো মাঝে মাঝে একটু দুর্বল লাগে আর কি, ঠিক করতে পারি না, শরীরটা ঠিক মানে মনে হয় যেন উইক লাগছে, এটা হয়। বলবো আমি হ্যাঁ বলুন। আপনার অনুমতি নিয়ে, আপনি যা বলেছেন বুঝতে পেরেছি। যদি আরও বলতে চান আরও শুনবো, কারণ আপনার যে অসুখ তাতে এই ঘটনাটা ঘটে। প্রথমে বলে দিই, আপনি সব কিছু বলেছেন, খালি একটা বাদ গেল, সেটা হচ্ছে আপনি বিয়ে বাড়িতে গিয়ে কি করেন, বিয়ে বাড়ির নেমন্তন্ন পেলে কি করেন, এটা বলেননি। আমি তো প্রথমেই বললাম যে আমি কোনো বাইরের সব রকম খাবার কিছু খেতে পারি না। তাহলে বিয়ে বাড়িতে গিয়ে আপনি দেখেন অন্য লোকেরা খাচ্ছে, আপনি অবজার্ভ করেন কে কি খাচ্ছে নাকি? হ্যাঁ, আমি খাই না তো, আমি জাস্ট দুটো একটা মিষ্টি বা কিছু খেয়ে চলে আসি। মিষ্টিটা খেতে পারি। আমি বুঝতে পেরেছি। আমি তো ওই জন্যই, তাহলে আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, যে আপনি যদি কোনো ডাক্তারবাবুকে দেখাতে যান,
আর ডাক্তারবাবু যদি আপনাকে জিজ্ঞাসা করেন যে মশাই আপনি আমার কাছ থেকে কি রিলিফ চান, আপনি কি রিলিফ চাইবেন, আপনি একটু সবাই শুনতে পাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি সবকিছু খেয়ে নর্মাল থাকতে চাই। হ্যাঁ, এর মানে হচ্ছে আমি নেক্সট বাঙালি বিয়ে বাড়িটা সবার সাথে বসে খাবো, আমার কোনো অসুবিধা হবে না, তাই না? তাই তো? এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি যখন বাড়ি থেকে কোনো বিশেষ কারণে বেরোবো তখন আমার যেন মাথায় না থাকে যে আমি একবার পায়খানা যাই, পেটটা পরিষ্কার করে যাই, বা যেখানে যাব সেখানে একটা টয়লেট আছে তো, রাস্তায় পায়খানা পাবো তো, মানে একটা পাবলিক টয়লেট আছে তো, মানে এই যে টয়লেট সেন্ট্রিক চিন্তা। এমনও হয়েছে যে আমাকে হয়তো বাইরে কোনো অফিসে গেছি। হ্যালো, আমি শুনছি। হ্যাঁ বলছি যে হয়তো কোনো অফিসে গেছি, গিয়ে হয়তো সেখানে আমাকে যেতে হয়েছে। হ্যাঁ, আমি ওটাই তো বলছি, আমি ইংরেজিতে একটু বললাম যাতে খারাপ শুনতে না লাগে, মানে টয়লেট সেন্ট্রিক চিন্তা, মানে মাথায় পায়খানা সংক্রান্ত চিন্তা সবটা, মানে পায়খানা হবে বাইরে বেরিয়ে গেলে এই 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 চিন্তা। আর একটা হচ্ছে এইটা খাবো না, ওইটা খাবো না, সেটা খাবো না, কারণ ওইটা খেলে এইটা হয়। আর তৃতীয় জিনিস, এটাও আপনি বলেছেন কিনা আমি মনে করতে পারছি না, সেটা হলো আর কি পরীক্ষা করা যায়, আর কি পরীক্ষা করলে ধরা পড়ে। আপনার রোগ যখন লোকের বাড়ে না, এই আইবিএস, লোকের তখন মানে যে রুগী তিনি চিন্তা করেন আর কি পরীক্ষা করা যায়। এই করে প্রচুর পরীক্ষা, মানে প্রচুর ডাক্তার দেখিয়ে প্রচুর পরীক্ষা করে, কোথায় হয়তো হায়দ্রাবাদে আমাদের গ্যাস্ট্রোন্টোলজির ডক্টর রেড্ডি আছেন, সেখানে হলো, ভেলোরে হলো, কলকাতা যারা মেদিনীপুরের লোক তারা তো প্রথমে কটক সেখানে গিয়ে দেখায়, তারপরে না। একটা কথা বলি। হ্যাঁ। হ্যালো স্যার, আমি বলছি যে আমার, হ্যালো, হ্যাঁ আমি শুনছি। বলছি আমি যেগুলো মানে টেস্ট করেছি তার মধ্যে মেন দুটো জিনিসই হয়েছে, যেটা আমি অকাল ব্লাড টুলও করেছি, আর আপনার ওই পরপর 3 দিন করেছি, এবং তাতে নেগেটিভ এসছে। আর এমনি মাঝে মধ্যে আমাকে ওই এটা করতে হয়, ওই আপনার লিভার ফাংশন টেস্ট। পরিষ্কার কথা বলে দিই, পরিষ্কার কথা বলে দিই, যিনি একটু এক্সপিরিয়েন্সড ক্লিনিশিয়ান এবং যিনি এই ব্যাপারটা নিয়ে কাজ করেন, তিনি আর বেশি পরীক্ষা করতে বলবেন না। এখনকার দিনে আমি যে চিকিৎসা দিই, বা শুধু আমি একা দিই এটা বলবো কেন, হয়তো অনেকে অন্যরাও দিতে পারেন, তাতে রুগী একদম ভালো থাকবে। আইবিএস সেরে যাবে এই কথাটা যদি আমি বলতে চাই, তাহলে আইবিএস হয়েছে এটা আমাকে প্রুভ করতে হয়। এই কোনো রুগী আইবিএসের রুগী কিনা এটা পুরোপুরি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের ওপরে এবং এক্সক্লুশন করে করে অন্য রোগ হয়নি ওই জন্য আইবিএস, এই যুক্তির ওপর পুরোটা দাঁড়িয়ে আছে। অর্থাৎ ম্যালেরিয়া রুগীতে আমরা যেমন ম্যালেরিয়ার জীবাণু নেই, নেগেটিভ, এটা প্রমাণ করতে পারি, আইবিএসে এরম প্রমাণ করার সেরকম জায়গা নেই। অর্থাৎ আপনাকে বা আপনার মতো রুগীর জন্য প্রথম জিনিস হচ্ছে ডাক্তারবাবুকে এইটা জিজ্ঞাসা করা, ডাক্তারবাবু আমি চাই আমি একটা বাঙালি বিয়েবাড়ি সবার সাথে, বা যদি বিহারি হন বিহারি বিয়েবাড়ি, আমি তো বাঙালি বিহারি আলাদা করতে চাই না, তো একটা বিয়েবাড়ি সবার সাথে বসে খেয়ে হজম করবো, 1 নম্বর। 2 নম্বর, আমি বাড়ি থেকে যখন বেরোবো মাথায় আমার পায়খানার চিন্তা থাকবে না, 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে আমার কি হয়েছে, আমি কোথায় দেখাবো, আমি কত ইনভেস্টিগেশন করব, এই সব সময় রোগ সেন্ট্রিক যে চিন্তা এইটা আমার থাকবে না। আমি আরাম করে রাত্রে ঘুমোবো, সকালে 1বার বা 2বার, বা দুপুরে 1বার বা 2বার পেট পরিষ্কার করে পায়খানা করবো। এইটা হচ্ছে মূল চাহিদা, এবং এইটা যিনি, হ্যাঁ ঠিক বলছেন, যিনি মিট আপ করতে পারবেন তিনি আপনার আইবিএস রোগটা সারাতে পারবেন। আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন ওখানে দেখিয়ে চিকিৎসা শেষ করে যদি না সারে, অবশ্যই আমি আপনার এই প্রবলেমটা যেভাবে বললাম এইভাবে সেরে যাবে। অনেককে দেখিয়েছি, আপনি হয়তো জানবেন। হ্যালো, আমি শুনছি আপনার কথা, বলুন। বলছি আমি যাদেরকে দেখিয়েছি তারা প্রত্যেকেই রিনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, বাহ বাহ, এবং তারা যা যা ফলো আপ ট্রিটমেন্ট দিয়েছিলেন আমি করেছি, কিন্তু তারপরে যে মানে কিছুদিন পর থেকে আবার ওটা ফিরে আসছে। না আপনি তো কাউকে এটা বলেননি যে ডাক্তারবাবু আপনি এমন চিকিৎসাকে দিতে পারবেন যাতে আমি পরের বিয়ে বাড়িটা সবার সাথে খেয়ে হজম করে দেবো, অর্থাৎ বলেছি তারা বলেছে যে আপনার পক্ষে হয়তো সেটা সম্ভব হবে না। ও তাহলে একটু আলাদা করে দিই, আমি এখানে অন রেকর্ড, তো ইউটিউবে যাবে, আপনার পক্ষে অবশ্যই সেটা সম্ভব হবে বলে দিলাম, হয়ে গেল। যদি হয় আমি তো বেঁচে যাবো, না না, যে কটা দিন থাকবো।
হ্যাঁ, অন্তত আরে ভালোভাবে বাঁচতে চাই। না না, আপনি যুক্তির কথা আনছেন না। যুক্তির কথা হবে ডাক্তারবাবু, যদি সেটা হয় তাহলে প্রথম জিনিস যেটা প্রমাণ করা যাবে সেটা হলো ওজন যন্ত্র। আমার ওজন, মানে আপনি এমন ডায়েট রেস্ট্রিকশন করেছেন তো কমে কমে ওজন 45 কেজিতে এসে দাঁড়িয়েছে। আপনার যা বয়স, আপনার যা হাইট, তাতে অন্তত কিছু না হলে 52 থেকে 55 কেজি ওজন হওয়া উচিত মিনিমাম। তো ডাক্তারবাবু, আপনার কথা যদি সত্যি হয় তাহলে ওজন যন্ত্র কথা বলবে, আমার ওজন যন্ত্র 52-55 কেজি দেখাবে। আপনি ঠান্ডা মাসে চিন্তা করুন, এইটা হবে আপনার চিন্তা, এবং সেটা হবে। আমি এখন কি করব? আপনি এখন আগে যে ডাক্তারবাবুকে দেখান, দেখিয়ে যদি তাদের কাছে যেতে চাইছি না। তাহলে আমার হেল্পলাইন নম্বরে ফোন করবেন। আমি নিজে এই টিভি অনুষ্ঠানে এইটা বলতে খুব লজ্জিত হই যে আমার কাছে আসো, আমি সারাবো। কারণ আমি মনে করি না যে আমি যেটা জানি সেটা অন্য ডাক্তারবাবুরা জানেন না, এটা হতে পারে না, এটা আমি মনে করি না। নিশ্চয়ই অন্য ডাক্তারবাবুরা সারাতে পারেন, ওই জন্য আপনি আপনাদের কাছে গেলেই তো তারা বলে হয় এন্ডোস্কোপি করুন, নয় ও এখানে একটা কথা এটাই বলতে চাইছি, দয়া করে এখন থেকে আগামী 100 বছর 100 ইয়ার্স কোনো এন্ডোস্কোপি আর কলোনোস্কোপি করবেন না, দরকার নেই। খুব বেশি দরকার যদি হয় আমি হয়তো একটা স্টুলের টেস্ট করতে বলতে পারি, এর থেকে বেশি কিচ্ছু নয়, কিচ্ছু দরকার নেই, পরিষ্কার বলে দিলাম। ঠিক হয়ে গেছে না, একদম করবেন না। আপনার ডায়াগনোসিস হয়ে আছে মশাই, আর স্টুল টেস্ট আপনি হেল্পলাইনে ফোন করে জেনে নেবেন। ধন্যবাদ, আপনি লাইন বিচ্ছিন্ন করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, ওয়েলকাম। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, অনুরোধ করবো আজকে আর ফোন না করবার জন্য। তা আমি যখন এই চেয়ারে বসে আপনাদের সাথে কমিউনিকেট করি না, তখন ওই একটা টাইম মেশিনের ঘটনা ঘটে। মানে আমি ভাবছি বোধহয় 5 মিনিট আমি কথা বলছি, ওখান থেকে ক্যামেরাম্যান আমাকে দেখাচ্ছে যে 45 মিনিট সময় হয়ে গেছে। কি করে হয় জানি না, যেভাবেই হোক আমি একটু 4 মিনিট সময় ধার করে নিচ্ছি। আইবিএস সম্পর্কে আমি যে জায়গাটা ছিলাম এত সব আলোচনার জায়গায়, শেষ করে আমি বলি, সেই জায়গাটা হলো যে আইবিএস যেহেতু এই সিমটমের, আমি বললাম যে কোনো রকমভাবে পেটে অস্বস্তি, দমসম, পেটে ব্যথা ভাব, অল্টার্ড বাওয়েল হ্যাবিট, আর ওই সিভিয়ার অ্যাংজাইটি ডিপ্রেশন, যেটা লোকে উনি বললেন, কি সুন্দর করে বললেন যে বাড়ির লোক মনে করছে তোমার সাইকিয়াট্রিক রোগ, মানে তুমি মানসিক রোগী। একদম নয়, একদম নয়। আসলে এইটুকুনি আজকে বলে নেব। তোমার আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের পেট, আমরা যাকে বলি না ইন্টেস্টাইন, তার মধ্যে যে ইনারভেশন আছে, মানে এই ক্রেনিয়াল নার্ভ, আমাদের ব্রেন থেকে নার্ভ, তার মধ্যে ভেগাস নার্ভ আছে, অন্য কয়েকটা নার্ভ আছে, যারা না পুরো এইগুলোকে ইনারভেট করে। এবং আমাদের পেটের সাথে ব্রেনের একদম ডাইরেক্ট সম্পর্ক। মানে কীরকম সম্পর্ক বললে আপনি বুঝতে পারবেন, এটা রাজনৈতিক হয়ে যাবে। মানে নরেন্দ্র মোদীজির সাথে অমিত শাহজির যেরকম সম্পর্ক, ঠিক সেরকম সম্পর্ক আমাদের ব্রেনের সাথে আমাদের গাটের। সব সময় সিগন্যাল আদান প্রদান হচ্ছে। তো এই রকম একটা জায়গায় যদি পেট আমরা ঠিক রাখতে না পারি এবং এমন একটা চক্রে পড়ি, মানে মাথায় যদি এরকম চিন্তা হয় আমার কি হয়েছে, একটার পর একটা এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, এই পরীক্ষা ওই পরীক্ষা করে যাচ্ছি, এবং সেই একটা আপনার যদি বয়স হয়, পরীক্ষা করলে কোনো না কোনো একটা অসুবিধা ধরা পড়বেই, এবং আপনি যদি মনে করেন তার পেছনে ছুটবো, তাহলে আসল রোগের চিকিৎসা হয় না। অর্থাৎ আইবিএস রোগীর ক্ষেত্রে ডাক্তারবাবুকে এইটা বলতে হবে যে আমি যেন বিয়ে বাড়ি, পরের বিয়ে বাড়িটা সবার সাথে বসে খেতে পারি, কোনো অসুবিধা হবে না। সেকেন্ড হচ্ছে সকালবেলা বা দুপুরবেলা একবার বা দুবার পায়খানা করলে আমার যেন আর বাথরুমে যেতে ইচ্ছে না হয়, এবং আমি যখন বাড়ি থেকে বেরোবো তখন মাথায় যেন এই চিন্তা না থাকে যে কোথায় পাবলিক টয়লেট আছে বা যেখানে যাব সেখানে পায়খানা করার বন্দোবস্ত আছে কিনা, এই চিন্তা যেন না থাকে। আর থার্ড হচ্ছে ওজন যদি কমে গিয়ে থাকে, নর্মাল যা ওজন থাকার সেটা হবে, রাত্রে আরাম করে ঘুমাবো। হয়ে গেল। এবার শেষ কথা বলে একটু ওদের কাছে সময় নিয়ে নিচ্ছি, সেটা আজকের জন্য এই অনুষ্ঠান চলবে, এটা আইবিএসের এপিসোড 2 হচ্ছে। তো সেখানে এত কথা বলার পরে যারা মন দিয়ে শুনছেন তারা ভাববে, তার মানে একটু হতাশ হবেন যে তার মানে ডাক্তারবাবু কেউ একজন বলে দিল আমার আইবিএস হয়েছে, মানে কেউ একজন মানে ডাক্তারবাবু, তো আমাকে সেটা নিয়েই থাকতে হবে। অন্য যেমন ক্ষেত্রে একটা রোগ এস্টাবলিশ করা যায়, তো আমার ক্ষেত্রে কি সত্যি কোনো
এরকম স্পেসিফিক ডায়াগনস্টিক টেস্ট নেই। যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে হচ্ছে না, নেই। আর যদি একটু গভীরে প্রবেশ করেন তখন আমরা ভাবি কি, আমি বললাম না ওনাকে আপনার যদি একটা স্টুলের টেস্ট করবো, স্টুলের মধ্যে না এখনকার দিনে আমরা একটা বিশেষ জিনিস খুঁজি, সেই জিনিসটার নাম মনে হচ্ছে সেই ইনগ্রেডিয়েন্টটা বলতে পারেন, সেই কেমিক্যালটা হচ্ছে ক্যালপ্রোটেকটিন বলে। আমি জানি না প্রথম শুনলেন কি না। তো সেই টেস্টটা স্টুলে করা যায়। আমরা সেইটাকে দিয়ে ওর আইবিডি হয়েছে কি না, মানে ইনফ্লেমেটরি বাউল ডিজিজ হয়েছে কি না, এইটা জানতে পারি। এটা যদি না হয়ে থাকে এবং এই সিমটম যদি থাকে তখন এইভাবে ভাবি যে এটা ইরিটেবল বাউল সিনড্রোম। এইটা নিয়ে না আরও অনেক ডিটেলসে বলার আছে। আমাকে কিন্তু এরা আর বলতে দেবে না, বলেই দিয়েছে আপনার টাইম আপ। আপনাদের কাছ থেকে এই ইরিটেবল বাউল সিনড্রোম এপিসোড 2-তে যা বললাম সেটা বলে আপাতত বিদায় নিচ্ছি। আগামী এপিসোডে এটা নিয়ে ডিটেলসে বলবো, এবং যারা একদম হতাশ, মানে যাদের বাড়িতে এরকম রুগী আছে একদম ওর আর কিছু হলো না, ওর মাথার গণ্ডগোল, এই ভেবে যারা বসে আছেন তাদের বলছি এখনকার দিনে রুগী স্পেসিফিক চিকিৎসায়, অর্থাৎ ম্যালেরিয়াতে যেমন সবার জন্য ক্লোরোকুইন, আইবিএসে সবার জন্য ওই একটা ওষুধে কাজ হয় না। রুগীর জন্য আলাদা 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 প্রেসক্রিপশন, আলাদা, একদম আলাদা। হয়তো তার সাথে পেটের রোগের কোনো সম্পর্কই নেই, এরকম অনেক সময় ডিসপেন্সড ওষুধ দিতে হয়। তো সেই সব করে পেশেন্ট কিন্তু একদম ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার ডেফিনেশন আমি বললাম, আর একবার বলে আজকের অনুষ্ঠান শেষ করব। ডেফিনেশন হলো বিয়েবাড়ি খেয়ে হজম করা, ডেফিনেশন হলো সকালে বা দুপুরের মধ্যে একবার দুবারের মধ্যে পেট পরিষ্কার হয়ে যাওয়া, ডেফিনেশন হলো বাড়ি থেকে কোনো কাজে বেরোবার সময় মাথায় পায়খানা ভাব না থাকা, ডেফিনেশন হলো রাত্রে আরাম করে ঘুম হওয়া, এবং যদি রোগা হয়ে গিয়ে থাকেন তাহলে ওজন ইমপ্রুভ করে যাওয়া। আজকে